সালাউদ্দিন যদি বাপের বেটা ব্যান্ডটা তুলে সে আওয়ামী লীগকে মাঠে ইলেকশন করতে, লেট দ্য পিপল অফ বাংলাদেশ ডিসাইড। তুমি কোন হরিদাস পালে, তুমি কোন হরিদাস পাল? তুমি আওয়ামী লীগকে মাঠে ইলেকশনটা করতে দাও, ঠিক আছে, ফেয়ার ইলেকশন, ইন্টারন্যাশনাল সুপারভিশনে ইলেকশন করাও, তোমাদের আমেরিকানদের বাপ চাচাদের আইনে এখানে বসাও, তারপর ইলেকশন করো, দেখো কি হয়। সালাউদ্দিন সাহেব, এটা বাংলাদেশের মানুষকে জাজ করতে দিন না। আওয়ামী লীগের নির্বাচনে আসতে আপনি ব্যবস্থা করুন, আওয়ামী লীগ নির্বাচন করুক, তারপর যদি আওয়ামী লীগকে মানুষ ভোট না দেয় আওয়ামী লীগের দাফন হয়ে যাবে। আওয়ামী লীগের দিল্লিতে দাফন হবে কেন? দিল্লিতে তো আমরা আওয়ামী লীগকে দাফন করার কোনো ব্যবস্থা করিনি। আওয়ামী লীগের লোকজন যারা এখানে আছে তারা ভালোভাবেই আছে, তাদের খবর নিয়ে আপনারা দেখতে পারেন, তারা কেউ অসুবিধা নেই। ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর জন্য বিএসএফ এর ঠেলাঠেলি হচ্ছে তো, বর্ডার যথেষ্ট উত্তেজনা আছে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু আওয়ামী লীগের যারা এখানে আছে, শেখ হাসিনা সহ, তারা তো বল তো বিয়েতে আছে, আমি যতটুকু জানি। আমার কাছেও অনেকে আসেন, তা সে গল্প টল্প হয়, তো তাদের যে কেউ ভারত থেকে ঠেলে ফেরত পাঠিয়ে দিচ্ছে, বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দিচ্ছে, বা তাদের দাফন করার কোনো ব্যবস্থা করছে, সেরকম তো কোনো প্রমাণ আমার কাছে অন্তত নেই। এখন সালাউদ্দিন সাহেব যদি এটা বলতে চান যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে তার আর কোনো ভূমিকা নেই, প্রশ্নটা আমার একটাই, যে ভাই আওয়ামী লীগ কিছুই না, আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, আওয়ামী লীগে মানে সবকিছু খতম। তো এটা বাংলাদেশের মানুষকে জাজ করতে তো ইলেকশনে আওয়ামী লীগকে আসতে তো, তারপর দেখো আওয়ামী লীগ কটা আসন পায়। এখন তো তোমরাই ক্ষমতায় আছো, তোমরা ক্ষমতায় থেকে ইলেকশন করো না। বাপের বেটা যদি হও, মায়ের দুধ যদি খেয়ে থাকো, আমি এটা ওপেন চ্যালেঞ্জ, এই সালাউদ্দিন আহমেদি বলুন আর এনসিপি বলুন আর হুজুরদেরই বলুন, যে আওয়ামী লীগকে ইলেকশনটা দয়া করে করতে দাও না, তারপরে যদি মানুষ ভোট না দেয় তোমরা ইলেকশন করো, তোমরা ক্ষমতায় থেকে ইলেকশন করো, তারপরে দেখি তো। আসলে এদের রাত্রের ঘুম নষ্ট হয়ে গেছে শেখ হাসিনা দেশে ফিরবো, এই বছর ফিরবো এটা বলার পরে। এখন এরা ভাবছে যে ভারত শেখ হাসিনাকে নিয়ে বিরাট একটা কোনো চক্রান্ত করে ফেলছে, ব্যাপারটা একেবারেই তা না। শেখ হাসিনা এই জিনিস বলছেন, আমাদের লোকজন যারা শেখ হাসিনার সাথে যোগাযোগ রাখে, ভারতের কর্তা ব্যক্তিরা, তারা বলছে আরে বহনজি আপ ক্যা বল রা হ্যায়, উধর জায়গা আপকো জান সে মার দেগা। কেন আমাদের লোকজনের একটা ধারণা আছে বিএনপি জামাতের থেকেও বেশি, যে পাকিস্তানি এরা 75 এর আনফিনিশড এজেন্ডা, শেখ ফ্যামিলি কাউকে রাখবে না ইত্যাদি, মানে দেয়ার আর সিরিয়াস সিকিউরিটি কনসার্নস অ্যাবাউট শেখ হাসিনা। কিন্তু এই শেখ হাসিনা মানে আওয়ামী লীগকে এরা কতটা ভয় পায়, শেখ হাসিনা ভারতে বসে একটা হুঙ্কার দিয়েছে, হ্যাঁ। এবং আমি অন্তত বুঝে উঠতে পারছি না আপা এটা কি ভিত্তিতে বলেছে, আবার কি ক্যালকুলেশন আছে, অ্যাটলিস্ট আই ডোন্ট নো। উনি এই বছরই দেশে ফিরবেন, এবং আমি এটা খবর নিয়ে দেখেছি আওয়ামী লীগের অনেকের সাথে তো আমাদের যোগাযোগ আছে, যে এদেরও বলা হয়েছে তোমরা রেডি হও, তোমরা তৈরি হও, দেশে বেরার জন্য রেডি হও। আজকেও একজন সিলেটের এক নেতা এসেছিল, আমাকে বলছে যে আপাতত কইছে আমাকে দেশে যাওয়ার জন্য রেডি হও। তাহলে আপনারা যে দেশে যাবেন ওখানে তো হামলা মামলা শিকার হবেন, মামলা দিয়ে ঢুকায় না, যাই হোক একটা কিছু এখন আই রিয়েলি ডোন্ট নো হোয়াট ইজ দ্য প্ল্যান, বুঝলেন মারুফ ভাই? আমি ঠিক এটা জানি না এটা কি, কিন্তু এই যে আওয়ামী লীগকে এই হরিদাস পালেরা বাংলাদেশে যে কতটা ভয় পায়, এটার প্রমাণ আমিও দেখছি, আপনিও দেখছেন। আপনি বাংলাদেশের মানুষ, আর আমি আগরতলার ছেলে, তো আমি বাংলাদেশটা বুঝি। ভারতবর্ষে অন্য যারা বাংলাদেশ নিয়ে লক্ষ্য করে তার থেকে আমি অন্তত আগরতলার ফুল, আমার 3 দিকে বাংলাদেশ, আমি কুমিল্লার ফুল, আমি বাংলাদেশটা ভালো বুঝি, বুঝছেন? মানে এদের থেকে অন্তত আমাদের শর্মাজি ভারমাজি এদের থেকে বেশি বুঝি। তো আমি এইটা বুঝতেছি যে এই আপা জয় থেকে হুঙ্কার দিছে যে আমি দেশে ফিরবো, যেন ওদের এই বছর, এদের কিন্তু রাত্রে ঘুম নষ্ট হয়ে গেছে। এবং উনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে তো মামলা বাণিজ্য ছাড়া কিছু করছেন না। লোকজন জেল থেকে ছাড়া পাচ্ছে, ওসি সাহেব টাকা নিয়ে লোকজন চলছে, আরে আপা, আমার এক পরিচিত এক বোন, সে 3 লাখ টাকা দিয়ে 3টা মামলা ছিল, তো বাণিজ্য। এই বাণিজ্যের মূল হোতাটা কে? আমি আপনাকে একটু খোলসা করে বলি। এই বাণিজ্য কেমনে হইতেছে জানেন? ধরেন 3টা কেস আছে, তো ওসি সাহেব বলে দিল যে 3টা কেস, পার কেস 1 লাখ টাকা। তো যখন বলছে যে আরে বাবা, পুলিশ তো
বলে আপনারা কি আপা মনে করেন যে টাকাটা আমরা খাইতেছি? আমার 10%, আমার এসপি সাহেবের 10%, আর আইজি সাহেবের 10%, তো বাকি 70% কার? 70% বলে মন্ত্রী বাহাদুরের। তো নমিনেশন নিয়ে একবার বাণিজ্য হয়েছে, বিএনপির 3জন প্রার্থী একটা জায়গাতে, 3জনের থেকেই টাকা নেওয়া হয়েছে, নিয়ে একজনকে দেওয়া হয়েছে, বাকিরা হইচই যখন করছে বলছে আরে মিয়া তোমরা প্রথমেই কি সোজা পার্লামেন্টে আসতে চাও, ইউনিয়ন পরিষদে দেবো, এখানে দেবো, এই সব করে আমরা কুমিল্লার ভাষায় বলি না, বুঝ দিছে, ওই বুঝ দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? এখন হচ্ছে নমিনেশন বাণিজ্য, এবার ডোনেশন বাণিজ্য হয়ে গেছে, এখন হচ্ছে মামলা বাণিজ্য, আর এছাড়া অন্য বাণিজ্য তো আছেই, যে আপনাকে 50 কোটি টাকা ব্যাংক থেকে পাঠিয়ে দেবো, আমার 5 কোটি টাকা। বিএনপি ইজ জাস্ট মেকিং মানি, লুটপাট করা ছাড়া এর কোনো কাজ নাই। জামাত অবশ্য অনেক বেশি অর্গানাইজড, অনেক বেশি, তাদের তো টাকার দরকার নেই, তাদের বিদেশ থেকে প্রচুর টাকা আসে তাদের, তো তারা ভাবতেছে কি যে এইসব করে বিএনপি ডিসক্রেডিটেড হবে, 2-1 বছরের মধ্যে মানুষ গালিগালাজ শুরু করবে, এবং তখন জামাত আস্তে করে, এবং জামাত এইটা ইনশিওর করতে চায় যে বিএনপি সরকারকে দিয়ে আওয়ামী লীগের উপরে ব্যানটা রাখতে হবে। দিস ইজ দ্য পলিটিক্যাল গেম। কারণ আওয়ামী লীগকে মাঠে যদি ঢুকতে দেয় তাহলে কি অবস্থা হবে এটা আমরা সবাই জানি, এটা সালাউদ্দিন সাহেবও জানেন, মুখে ওই কি বলে বলে একটা ব্যাপার পরিষ্কার, মাইকা লাল আগার তুম হ্যায় না, এ যদি বাপের বেটা হয়ে থাকে আওয়ামী লীগের উঠতে, ব্যানটা তুলে মাঠে আওয়ামী লীগকে নামতে দাও এবং আওয়ামী লীগকে ইলেকশনটা করতে দাও। আওয়ামী লীগ বলছেন যে ইলেকশন করতে দেওয়ার কথা, কিন্তু তারা তো আবার এখন উঠে পড়ে লাগছে। তারা বললো, এই সালাউদ্দিন সাহেব একই সময় একই বক্তব্যের মধ্যে আবার বলেছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, এখন আওয়ামী লীগ কারণটা কি? নিষিদ্ধ করার প্রক্রিয়া তারা শুরু করেছে। না না, কেন এটা করতেছে? এটা এই কারণে করছে, আওয়ামী লীগকে মাঠে নামতে দিলে হাওয়া হয়ে যাবে এটা বাজার থেকে। এই বিএনপি 213 সিট, বিএনপি 30-এ নামবে, 40-এ নামবে। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, সালাউদ্দিন যদি বাপের বেটা ব্যান্ডটা তুলে সে আওয়ামী লীগকে মাঠে ইলেকশন করতে, লেট দ্য পিপল অফ বাংলাদেশ ডিসাইড। তুমি কোন হরিদাস পালে, তুমি কোন হরিদাস পাল, তুমি আওয়ামী লীগকে মাঠে ইলেকশনটা করতে দাও, ঠিক আছে, ফেয়ার ইলেকশন, ইন্টারন্যাশনাল সুপারভিশনে ইলেকশন করাও, তোমাদের আমেরিকানদের বাপ চাচাদের আইনে এখানে বসাও, তারপর ইলেকশন করো, দেখো কি হয়। ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন যদি হয়, আওয়ামী লীগ মানে যা রেজাল্ট হবে এটা এরাও জানে, এই ভয়ে এরা আওয়ামী লীগকে আসতে দিচ্ছে না, আওয়ামী লীগের উপর ব্যানটা রাখতেছে। আপনি একটা কথা আমাকে সিম্পলি বলেন, কংগ্রেস ইলেকশন হারিয়ে গেছে ইন্ডিয়াতে, তো কংগ্রেসকে কি ব্যান করে দেবে? কংগ্রেসকে যদি আজকে নরেন্দ্র মোদীরা ব্যান করে দেয়, তারপরে কি আমরা ভারতের লোক বুক ফেলে বলতে পারবো ভারতে গণতন্ত্র আছে? উই ক্যানট সে দ্যাট। এখন লেবার পাওয়ারে আছে ব্রিটেনে, যদি কালকে বলে কনজারভেটিভস আর ব্যান্ড, বলতে পারবে ইংল্যান্ডে গণতন্ত্র আছে মানে ব্রিটেনে? যে আজকে ট্রাম্প সাহেব ক্ষমতায় আছে, ক্ষমতায় এসে সে নানা রকম খেলাধুলা করছে, যাই ওর মধ্যে আমি গেলাম না, হ্যাঁ, সে 2 বেলা ডেমোক্রেটদের গালি গালাজ করতেছে, ওদের কমিউনিস্ট বানায় ফেলতেছে, সে যাই বানায় ফেলুক, কিন্তু ডেমোক্রেটদের তো ব্যান সে করতেছে না। যে কোনো গণতন্ত্রে অপোজিশন পার্টি আউট অফ পাওয়ার গেছে, তাকে যদি তুমি ব্যান করে দাও, ইউ নো লঙ্গার ক্যান কল ইউর সেলফ ডেমোক্রেসি। বাংলাদেশের আজকে অবস্থা হয়েছে মায়ানমারের মতো। এই মায়ানমারের সেনাবাহিনী ক্ষমতায় ছিল, আপনি জাস্ট, আপনাকে মায়ানমার আমি খুব ক্লোজলি ফলো করি, আমি মায়ানমার মানে ওদের ল্যাঙ্গুয়েজও বলি, আই ওয়ার্ড। আপনি দেখেন 2015-তে অং সান সুচির এনএলডি ক্ষমতায় আসলো, 5 বছর তারা ক্ষমতায় থাকলো। সেনাবাহিনীর ধারণা ছিল যে নর্মাল কোর্সে 5 বছর ক্ষমতায় থাকলে একটা অ্যান্টি ইনকামবেন্সি হয়ে যায়, মানুষ যারা শাসক তাদের বিরুদ্ধে চলে যায়, হয়তো এইবার অং সান সুচির পার্টি এনএলডি ভালো রেজাল্ট করবে না, কিন্তু তারা অনেক বেশি ভোটে অনেক বড়ভাবে জিতে তারা 2020-তে ইলেকশন জিতলো। ঠিক যখন তারা ক্ষমতায় যাবে, সেনাবাহিনী কু করলো। কেন কু করলো? যে এনএলডি ক্ষমতায় আসলে এইবার ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসছে, ওরা 2008-এর যে বার্মার সংবিধান সেটাকে চেঞ্জ করবে, ওরা ওই যে সেনাবাহিনীর বিশেষ জায়গাগুলি ছিল না, যে 3টা মিনিস্ট্রি তাদের দিতে হবে, আর্মিকে 25% পার্লামেন্ট সিট আর্মিকে দিতে হবে, মানে আর্মির এই পোশাক পরে, সবুজ রঙের পোশাক পরে আপনি দেখবেন যে ওখানে বসে আছে,
এটা তো গণতন্ত্র, ইট ওয়াজ এ জোক অফ ডেমোক্রেসি। তো ওদের সেনাবাহিনীর একটা ভয় হয়ে গেল যে এইবার তো অনেক মেজরিটি পাইছে, 3/4 মেজরিটি পাইছে, এইবার হয়তো এই 2008 এর কনস্টিটিউশন চেঞ্জ করে অং সান সুচি এবং তার দল এমন কিছু একটা করবে যাতে করে সেনাবাহিনীর আর এই শাসন ক্ষমতায় কোনো জায়গা থাকবে না। গো ব্যাক টু দ্য ব্যারেক, ডু ইউর জব, দেশ রক্ষা তোমাদের কাজ দেশ চালানো না। এটাই তো অং সান সুচির লাইন ছিল। কু করলো, কু করে আউট অফ পাওয়ার করে দিল। আউট অফ পাওয়ার করে দিয়ে দীর্ঘ 5 বছর সেনা শাসন মায়ানমারে থাকার পর এই বছর 26-এ মানে 2026-এ মায়ানমারে ইলেকশন হলো, ঠিক সেইখানে এনএলডি কে ব্যান করে দিল। দেশের সব থেকে ইম্পর্টেন্ট পলিটিক্যাল পার্টি যারা কাইল অব্দি ক্ষমতায় ছিল তাকে ব্যান করে তুমি ইলেকশন করলে, ইলেকশন করে ওই জেনারেল সাহেবদের পার্টি এখানে ইউএসডিপি তারা জিতলো এবং এখন ওই সেনাবাহিনীর প্রধান তাকে রাষ্ট্রপতি বানাইছে। দিস ইজ আ জোক অফ এন ইলেকশন। ঠিক মায়ানমারের ফর্মুলাতে এখানে বিএনপিও তো ব্যারেকের পার্টি, বিএনপিও তো ক্যান্টনমেন্টে তৈরি করা পার্টি জেনারেল জিয়া সাহেবের। হ্যাঁ, বিএনপি কত বড় গণতন্ত্রের ধারক বাহক, এগুলি নিয়ে আর আমি বিশদ আলোচনায় গেলাম না। আমি শুধু এইটুক বললাম যে সালাউদ্দিন সাহেব যদি ব্যাপের ব্যাটা হয়ে থাকে, ক্ষমতা যদি থাকে, সালাউদ্দিন সাহেবকে বলেন হ্যাঁ ইলেকশন দিতে। আমি আগরতলা বলে আমরা বাংলাদেশ জানি, আমি বাংলাদেশে থেকে 4-5 বছর কাজ করছি। ওকে, সালাউদ্দিন সাহেব যেই মূলের লোক, আমিও এই মূলের লোক, আমিও পূর্ববঙ্গীয় মূলের লোক। ওকে, এন্ড আই এম নট শর্মাজি ভারমাজি অফ দিল্লি, আমাকে বেকুব বানানো অত সোজা না। বাংলাদেশ নিয়ে, বাংলাদেশে আজকের তারিখে আমি জোর গলায় বলতেছি, আমি জোর গলায় বলতে পারি, প্রুভ মি নো, কল ফর ইলেকশন, অ্যালাউ আওয়ামী লীগ টু কন্টেস্ট দ্য ইলেকশন। তারপরে সারা তুমি কয়টা আসন পাও, ওই 213 থেকে তুমি 21-এ গিয়ে দাঁড়াও কিনা আমরা বুঝে নেব। হ্যাঁ, আর আরেকটা কথা, তুমি একদিকে মানে এটা পাকিস্তানি ফর্মুলা বাংলাদেশে চলছে। পাকিস্তানিরা দেখবেন একদিকে চীনকেও খুশি রাখে, একদিকে আমেরিকাকেও খুশি রাখে, মানে দুজনের কাছে দেশটা বন্ধক দিয়ে রাখছে। তো এখানেও তাই হইতেছে। হ্যাঁ, 250তম অ্যানিভার্সারি মার্কিন স্বাধীনতার, সেটা বাংলাদেশে এমন ভাবে উদযাপিত হলো, আমার তো মনে হলো বাংলাদেশ হ্যাজ বিকাম দ্য 51st স্টেট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। যে কালকে ট্রাম্প বললো, ওকে গাইস, ইউ've joined America, you don't have to fear, come over man। আমার ছোট বোন তারা নালিমকে আমি সকালবেলা ফাইজলামি করে কইছি ওর শরীরটা খুব খারাপ, ও ছেলেদের কাছে আছে। আমি বললাম, বই এখন তো আর আমেরিকা যেতে তোমাকে ভিসা লাগবো না, তোমরা তো আমেরিকার একটা অঙ্গরাজ্য হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নাই। তো তোমার বড় ভাই, ওর বড় ভাই আমেরিকায় থাকে, ডাক্তার মানুষ, রাজ হয়েছে। আমি রাজ ভাইয়ের এখানে যাইতে গেলে আর তো তোমাকে ভিসা টিসা লাগবে না, তোমরা আমেরিকার অংশ হয়ে গেছে। আরেকদিকে চীনের সাথে গিয়ে এই যে চীনের সাথে ডিলগুলি হয়েছে, হ্যাঁ, চীনের ব্যাপারে এদের ইন্টারেস্টটা কেন জানেন? এই বিএনপি ওয়ালাদের এই যে $9 বিলিয়ন প্রজেক্ট হয়েছে, ভালো কথা, আমি চাই মানে বন্দর ডেভেলপ করুক, বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার হোক, ভেরি গুড, আই সিনসিয়ারলি ওয়ান্ট ইট, যে বাংলাদেশের মানুষ। কিন্তু বাংলাদেশে এই যে রাজপুরুষরা যারা এখন বসে আছে, এরা তো আর বাংলাদেশের ডেভেলপমেন্ট নেই, এরা হচ্ছে $9 বিলিয়ন প্রজেক্ট। চাইনিজরা বললো, ওকে ওকে, নো প্রবলেম, we will arrange it, okay, what do you want? So what do you want? 1%, $9 million, a commission খায়গা, কিকব্যাক লেগা। এইটা একটা নতুন বাণিজ্য, নমিনেশন বাণিজ্য হয়েছে। এরপরে হয়েছে মামলা বাণিজ্য, যেটা ডাইরেক্ট বেনিফিশিয়ারি ওসি সাহেব যে বলছেন, আমার বোন আপা আপনি কি ভাবেন এই টাকা আমরা খাই? আমরা 10%, আমি ওসি সাহেব 10%, আর 10% হচ্ছে এসপি সাহেব, আর 10% আইজি সাহেব, বাকি 70% মন্ত্রী বাহাদুর। জয় বাংলা, আর কোনো চিন্তার কারণ নাই। এই তো প্রথম নমিনেশন বাণিজ্য, তারপরে হয়েছে কি বাণিজ্য? মামলা, তারপরে হয়েছে দেশের মধ্যে এই ঋণ, ওই ঋণ, অমুক ঋণ, এইসব বাণিজ্য। আর এখন আসল বাণিজ্য। চাইনিজরা কিরকম জানেন? আমার বোন যখন টেলিকম মন্ত্রী ছিল তারন আলী, প্রথম দিন মন্ত্রী হওয়ার 2 দিনের মধ্যে এই চাইনিজ লোক এসে গেছে। তারা কি, ম্যাডাম ইউ হ্যাভ ইয়াং বয়, মানে ওর ছেলেরা তখন ছোট, মানে ইয়াং আর কি, পড়াশোনা করে। ডোন্ট ওয়ারি, ইউর বয় নিড স্পোর্টস কার, মানে তোমার ছেলের জন্য স্পোর্টস কার, মানে রিসার্চ করে আসছে যে 2টা ইয়াং ছেলে আছে, স্পোর্টস কার। আমার বোন তো খুবই সৎ মানুষ, বলছে তোমাদের ব্ল্যাক লিস্ট করে দেবো, গেট আউট অ্যান্ড অল দ্যাট। আলটিমেটলি তার মিনিস্ট্রি গেছে,
তার মিনিস্ট্রি গেছে অনেক কারণে, এই দরবেশ মিয়া টিয়া তাদের নানা রকম 2 নম্বরে ছিল এবং ওই চাইনিজদের সাথে, বিকজ দে ওয়ান্টেড বিজনেস এবং আনফেয়ারলি এগুলি সে অ্যালাউ করেনি। আচ্ছা মজাটা দেখেন, এই চাইনিজদের লাইনটা কি জানেন? প্রথমে তো এইখানে এসে যখন দেখছে সুবিধা নেই, তারপরে তারা না ওয়েন্ট টু হাঙ্গেরি, কেন? ইন্টারন্যাশনাল টেলিকম ইউনিয়নের আন্তর্জাতিক সম্মেলন, ওইখানে ব্যাটারে গিয়ে হাজির হয়েছে। আমি বললাম বই ওইখানে কেন গেছে? বলে ভাবছে টাকায় নিব না ডলারে নিব, তো ওইখানে আমি যাদের ধমক টমক দিছি। বাট আলটিমেটলি শি লস্ট হার মিনিস্ট্রি, বিকজ ওই চীনাদের যে বাংলাদেশে যারা এজেন্ট, এই দরবেশ কোম্পানি টাইপের লোকজন, মানে চীনারা ব্যবসা করবে, চীনারা মন্ত্রীকে দেবে এবং এদের, তো এই টাকা পয়সাটা মন্ত্রী বাহাদুর খাইলে তো এদের ব্যবসাটা হবে। বাংলাদেশে যারা এদের এজেন্ট আছে, এখন তো আর দরবেশ নাই, উনি জেলে, উনি আওয়ামী লীগের সময় এইসব করছেন। এখন নতুন দরবেশ যারা গজাইছে এই সালাউদ্দিন সাহেবের মতো, এদের চাইনিজ প্রজেক্ট মিনস মানি, কেন চাইনিজরা ওকে ওকে ডোন্ট ওয়ারি, উই ডু 9 মিলিয়ন বিজনেস, উই গিভ ইউ 9 মিলিয়ন, নো প্রবলেম ম্যান। চাইনিজরা হয়েছে আমাদের দেশে মারোয়ারি গুজরাটির বাপ, মানে এই 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 ব্যবসায় ওরা জানে যে কুছ মিলনে কে লিয়ে কুছ দেনা ভি পড়েগা, তো দেনা পড়েগা, তো এইখানে হচ্ছে জাস্ট দেয়ার মেকিং মানি। এরা যে কত বড়, আর আজকে তো একটা জিনিস ওপেনলি দেখেন, ওই ছাত্রদলের নেতার আমি ভিডিও দেখলাম, সে তো বলছে আমরা জ্বালাইছি, আমরা পোড়াইছি, আমরা করছি। তার মানে কি? একটা সরকারকে অবৈধভাবে তারা ফেলছে, এই ভায়োলেন্সের পিছনে তারা ছিল, আজকে এটা তারা নিজেরা স্বীকার করতেছে। দে আর সো ব্লাডি ব্রেজেন and so arrogant, they think they will ever remain in power. আসল ব্যাপারটা হচ্ছে অন্য কিছু না, ওই হাও হন করে যে টাকা হয়েছিল, 17 বছর ইংল্যান্ডে রাজার মতো থাকা হয়েছে, এখন এই 4-5 বছরে এত টাকা করতে হবে যে বাকি 20-25 বছর ইংল্যান্ডের ডিউক অফ বাকিংহাম শায়ার হয়ে থাকতে হবে। তো উই নো দিস গেমস। আমরা বাংলাদেশে কে কি এইসব করতেছে, কে কোথায় টাকা করছে, এগুলি জানি। এরপরে যদি বেশি কথা বলে না, এগুলি স্পেসিফিক প্রজেক্ট সহ হাউ মাচ মানি, হু ইজ মেকিং এন্ড ওয়ার দিস মানি ইজ গোয়িং, আমরা কিন্তু এগুলি ফ্ল্যাশ করা হবে এবং ইন্টারন্যাশনাল মিডিয়াতে বাইরে হবে। আমার কথা হচ্ছে একটাই, যে ভাই তোমার দেশ তুমি চালাও, নো প্রবলেম, তোমার দেশে উন্নতি হোক, সাধারণ মানুষ, মানে আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমার এক ভাগ্নি আছে, মানে একজন নাও 3 বোন ওরা। তো এই ওদের যে মা, তাকে আমি আপু বলতাম। আমি যখন বাংলাদেশে চাকরি করি, উনি আমার যে অর্গানাইজেশন ছিল সেখানে ক্যান্টিন ম্যানেজার, উনি আমার অসুস্থ হয়েছিল, আমাকে খুব দেখাশোনা করছে, আমাকে বাপ বলে ডাকতে। হ্যাঁ বোঝেনি তো, আমিও ইস্ট বেঙ্গলি লোক, একটা সম্পর্ক হয়েছে, আপা ডাকে বাপ ডাকে, বাপ আমার মায়ের একটু দেখিস, তো আমাকে ওরা মামা টামা বলে ওদের লোন টোন করাই দিছিলাম। ওদের মুখের কথা এটা, ওরা তো এতিম মানুষ, যে মামা বুঝছো আওয়ামী লীগের আমলে, আমি বলতাম তোর তো আগে আওয়ামী লীগের গালিগালাজ করতি, প্রত্যেক মাসে আইতো চান্দার লেগে, আচ্ছা যাই হোক 400 টাকা চান্দা দিতাম, আর একটু চা কফি খাওয়াই দিতাম, খুশি হয়ে চলে যেত। এই ব্যাটারে আসার পরে ওরা তো ইউনুস বলে না, ইউনিট চা, তো ইউনিট চা আসার পরে এই বিএনপির পোলাবান আমাদের গ্যান্ড এরিয়াতে আমাদের 7টা দোকান পর পর লুট করে নিয়ে গেছে, 1.5 লাখ টাকার মাল ছিল, লুট করে নিয়ে গেছে। আমি মামা এখন 1.5 লাখ টাকা কোথেকে জোগাড় করবো, আমি তো রাস্তায় বসে গেছে। এগুলি কিন্তু এদের মুখের কথা, বুঝতে পারছেন? তো ছাত্রলীগের ছেলেদের বিরুদ্ধে অভিযোগ হতো, হেলমেট বাইরে, তারা আসতো এসে আপা ব্যবসা তো ভালোই করতেছে, 400 টাকা চান্দা দিলে খুশি হয়ে চলে যেত। এরা 1.5 লাখ টাকা মাল লুট করে নিয়ে গেছে, একদম এটি মানুষ রাস্তায় বসে গেছে প্র্যাকটিক্যালি। এখন আমরা কি করবো? তারপরে অনেক ঝামেলা টামেলা করে আমার এক পরিচিত ব্যাংক ম্যানেজার, কিন্তু প্রাইভেট ব্যাংক তো মারুফ ভাই আপনি জানেন, ওরা অনেক বেশি কোল্যাটারাল ডিমান্ড করে। এদের একটা বাড়ি আছে, ওই ছোট্ট বাড়ি, এরা ওই ব্যবসা করে 3 বোনে মিলে করছিল, ওইটা বন্ধক দিয়ে, মানে ওইটা ব্যাংকে কোল্যাটারাল দিয়ে 80,000 টাকা লোন পায়। এই ঈদের আগে খানিকটা ব্যবসা করছে। আমি বললাম কে বাগরি কেমন ব্যবসা ট্যাবসা হয়েছে? আরে বাবা বাঁচাইছো আমাদের, এই যে 80,000 টাকা লোন পাইছি, তো মালটাল তুলছিলাম, ভালো বিক্রি টিক্রি হয়েছে, এখন মোটামুটি মানে 30-40 হাজার টাকা আমাদের লাভ হয়েছে এইবার ঈদের বাজারে, ভালো ব্যবসা হয়েছে। এখন আমরা মানে ওদের মধ্যে 2জন ওই লোকাল স্কুলের টিচার, হোম সায়েন্সের, এরকম কেস। তো বলছে আমরা কষ্ট করে এই পুঁজিটা বাড়াই, কিন্তু মামা একটা তো ভয় লাগে যে পুঁজি বাড়াইলাম, এইসব করে কষ্ট করে না খায় না দেয় পুঁজি বাড়াইলাম, মাল আনলাম, কালকে যদি আবার হঠাৎ করে লুট করে লয়ে যায় ওই 10-12 তারিখ অগাস্ট মাসে। তো দিস ইজ দ্য কন্ডিশন অফ পিপল অন গ্রাউন্ড।
হ্যাঁ, একদম তিনি আপনি বসে আছেন যেটা ওইখানে। বললেন, একদম আপনি যেটা বললেন যে বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি দায়িত্বে এবং তার সময় এই কর্মকাণ্ডগুলো হচ্ছে, যেটা আপনি উদাহরণ দিয়ে বললেন। তো সেই ক্ষেত্রে বা দর্শক, আমি আপনাদের জন্য বলছি, ভারতের প্রখ্যাত সাংবাদিক সুবীর ভৌমিক যে উদাহরণগুলো দিয়ে বললেন, তাকে প্রশ্ন যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, তিনি বললেন বাংলাদেশ আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে। আসলে তিনি যে তার যে কাজ সেগুলো রেখে হঠাৎ করে যে দিল্লির বিষয়ে এক ধরনের এবং আওয়ামী লীগের বিষয়ে যে খুব আতঙ্কে আছে, সেটা বুঝাতে গিয়েই কিন্তু সুবীর ভৌমিক এই উদাহরণগুলো দিলেন। আশা করি আপনারা তার কথাগুলো বুঝতে পেরেছেন। না, সুবীর ভৌমিক, এখানে মারুফ ভাই, জি, জি, এখানে আরেকটা কথা আছে। সেই জি, বলুন। কথাটা হইলো, মানে দ্যাট ইজ এ ভেরি ভাইটাল থিং, যে সামনে এদের ভয়টা কোথায় জানেন? এরা এখন চাইতেছে কি, যে কোনো মতে টাল্টি বাল্টি, আমরা কুমিল্লার ভাষায় বলি টাল্টি বাল্টি, যে টাল্টি বাল্টি করে তো পাওয়ারে আসছো, আওয়ামী লীগ মাঠে নাই পার্লামেন্ট ইলেকশনে। এখন এদের ধান্দাটা কি জানেন? এদের ধান্দাটা হচ্ছে ওই যে লোকাল বডি ইলেকশন গুলি আওয়ামী লীগকে সিন থেকে বাইরে রেখে, আওয়ামী লীগের উপর ব্যানটা রেখে আওয়ামী লীগ মাঠে থাকবে না। ওই যে লোকাল বডি ইলেকশন হয় না, ইউনিয়ন পরিষদ, বিভিন্ন মিউনিসিপাল কর্পোরেশন, মেয়র, এই ইলেকশন গুলি করায় নিয়ে নিজেদের ক্ষমতাটা সুদৃঢ় করা, এবং সেইখানে আওয়ামী লীগ যদি মাঠে চলে আসে এবং শেখ হাসিনা যে হুমকাটা দিছে, এইটা হচ্ছে এদের ভয়। এই জন্য এইসব আবল তাবল বকতেছে। আমার কথা হচ্ছে, তোমরা যদি বাপের বেটা আওয়ামী লীগ যদি ফালতু হয়ে গেছে, আওয়ামী লীগের কোনো ইয়ে নাই, তো বাবা এইবার আওয়ামী লীগের উপরে ব্যানটা তুলে আর কিছু না, পার্লামেন্ট ইলেকশন আবার থেকে করার কথা বলতেছি না, লোকাল বডি ইলেকশনে আওয়ামী লীগকে দাঁড়াইতে দাও না। আমরা দেখি না কয়টা সিট পাও তোমরা। লোকাল বডি ইলেকশন, ইউনিয়ন পরিষদ ইলেকশন করো না। টাকা পয়সা তো আগে খায় নমিনেশন দেওয়ার কথা বানায় রাখছো, উই নো ইট। হ্যাঁ, এবং টাকা কোথায় যেতেছে, লন্ডনে কোন ব্যাংক ট্যাঙ্কে, উই নো অল দিস থিংস। বেশি হইচই করলে সব ফ্লাশ হবে কিন্তু। ওকে, ঢাকার ক্ষমতার অলিন্দ কাঁপানো এই 3 শীর্ষ কর্মকর্তা কি শুধুই ফেরারি, নাকি প্রতিবেশী দেশের সুরক্ষিত ডেরায় বসে আছেন নতুন কোনো মাস্টার প্ল্যান? দর্শক, চাঞ্চল্যকর এক গোয়েন্দা তথ্যে জানা গেছে লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মোহাম্মদ মুজিবুর রহমান, ডিজিএফ এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন এবং সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমদ এখন আর কোনো সাধারণ বেসামরিক এলাকায় নেই। কলকাতার সল্টলেক বা নিউ টাউনের অভিজাত সঞ্জীবা গার্ডেন এর বিলাসবহুল ফ্ল্যাট ছেড়ে তাদের সরিয়ে নেওয়া হয়েছে হুগলি ব্রিজের পাশে অত্যন্ত সুরক্ষিত সেনা আবাসিক এলাকায়, যেখানে বিশেষ পাস ছাড়া সাধারণ মানুষের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। কিন্তু কেন ভারতের ডিপ স্টেট তথা গোয়েন্দা সংস্থা র এবং মোদী সরকার এই 3 জেনারেলকে আচমকা এমন নিশ্ছিদ্র সামরিক নিরাপত্তায় মুড়ে ফেললো? তারা কি শুধুই আশ্রয় প্রার্থী, নাকি দিল্লির কোনো দীর্ঘমেয়াদী ঘুঁটি? ঢাকা এবং কলকাতার একাধিক নির্ভরযোগ্য নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বাংলাদেশের বিতর্কিত গণমাধ্যম আমার দেশ এক বিস্ফোরণ প্রতিবেদন প্রকাশ করেছে গতকাল। ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি ইতিমধ্যেই শেখ হাসিনা এবং তার সাথে ভারতে চলে যাওয়া সহযোগীদের একটি পূর্ণাঙ্গ ডেটাবেস তৈরি করেছে। এই তালিকায় 3 জেনারেল এবং তাদের পরিবারের সদস্যদের যাবতীয় খুঁটিনাটি তথ্য সংরক্ষিত রয়েছে। সূত্র বলছে 2024 সালের 5 আগস্ট পরবর্তী সময়ে জেনারেল মুজিব এবং জেনারেল আকবর সীমান্ত পাড়ি দিয়ে কলকাতায় আশ্রয় নেন। এর কিছুদিন পর যখন গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচারে জোরদার উদ্যোগ শুরু হয়, তখন গত বছরের অক্টোবরে ভারতের তামাবিল সীমান্ত দিয়ে বিশেষ ব্যবস্থায় যান মেজর জেনারেল কবির আহমদও। কলকাতার নিরাপত্তা সূত্রগুলো জানাচ্ছে এই 3 জেনারেলকে বেসামরিক এলাকা থেকে সরাসরি সেনা আবাসে নিয়ে যাওয়া অত্যন্ত ইঙ্গিতবহ। সেখানে বসে তারা শুধু নিরাপদ জীবনই কাটাচ্ছেন না, বরং নিয়মিত যোগাযোগ রাখছেন দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে। এমনকি ছুটির দিনগুলোতে কলকাতা সিটি সেন্টার 2 এবং পার্ক স্ট্রিটের মতো এলাকায় প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের নিয়ে তারা গোপন বৈঠক করছেন।
লক্ষ্য একটাই, ভারতীয় ডিপ স্টেটের সহযোগিতায় কিভাবে আওয়ামী লীগকে আবারও বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করা যায়। এতক্ষণ যে কথাগুলো বললাম এটি বাংলাদেশের বিতর্কিত গণমাধ্যম আমার দেশের একটি রিপোর্ট। এটির সম্পাদকও একজন বিতর্কিত ব্যক্তি এবং অসম্পাদক মাহমুদুর রহমান। সেই পত্রিকা 3 জেনারেলকে নিয়ে রিপোর্ট করেছে, জেনারেল মুজিব, জেনারেল আকবর, জেনারেল কবির। তারা এখন কলকাতায় আছেন। হ্যাঁ, এটি সত্য, তারা কলকাতায় আছেন এবং তাদেরকে সামরিক এলাকায়, সামরিক আবাসিক এলাকায় নিয়ে যাওয়া হতে পারে। বেসামরিক আবাসিক এলাকায় তারা থাকতেন, তারা এখন সামরিক আবাসিক এলাকায় থাকেন। হতেই পারে বাংলাদেশে যেমন সামরিক আবাসিক এলাকা আছে ডিওএইচএস, ঠিক তেমনি হয়তো একজন গুলশানে বসবাস করতেন, গুলশান থেকে ডিওএইচএস এ এসছেন, এতটুকুই। কথা হচ্ছে যে এই যে আমাদের যে প্রতিবেদন করেছে যে তারা নাকি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রশ্ন হচ্ছে আজকে বাংলাদেশটাই তো ষড়যন্ত্রের উপরে দাঁড়িয়ে আছে। 2024 সালে নির্বাচিত সরকার, সেই নির্বাচনটা যেভাবেই হোক একটা নির্বাচন হয়েছিল, হোক, আমি মানলাম যে সেটি একটা বিতর্কিত নির্বাচন। 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছিল আমি এবং গ্রামের নির্বাচন, এ কথা স্বীকার করতে কোনো কুণ্ঠাবোধ হওয়ার কথা নয়, কিন্তু তবুও সেটি নির্বাচিত সরকার ছিল। নির্বাচিত সরকারকে পতন কে ঘটিয়েছে? এই যে আমরা কথায় কথায় শুনি একটা উচ্চারণ বহুল উচ্চারিত ছাত্র জনতার বাবার ক্ষমতা ছিল যে সেনা সমর্থন ছাড়া, সেনাবাহিনী ছাড়া ক্ষমতার পট পরিবর্তন হয়। আর সবচেয়ে এবারের ক্ষমতার মসনদ পরিবর্তনের লক্ষণীয় বিষয় শীর্ষ জেনারেলদের ঐক্য ছাড়াই পতন হয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং মধ্যম সারির জুনিয়র লেভেলের কর্মকর্তাদের ঐক্যে সরকার পতন হয়েছে। বাংলাদেশে সেনা সমর্থনে ক্ষমতার মসনদ পরিবর্তনটা এটা একটা নিয়মিত ব্যাপার। 1975 সালে -1 থেকে শুরু। -1 মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মাইনাস করার মাধ্যমে পরবর্তীতে অসংখ্যবার, অনেকবার -2 ফর্মুলা বাস্তবায়ন করবার চেষ্টা হয়েছে এবং এই সব কিছুর পেছনে সেনাবাহিনীর প্রচ্ছন্ন সমর্থন ছিল এবং বাংলাদেশের মসনদে কখন কে আসবে সেটিও সেনাবাহিনীর কোনো না কোনোভাবে সমর্থন ছিল এবং শীর্ষ জেনারেলদের সমন্বয়ে তাদের ঐক্যে সেই ঘটনাগুলো কিন্তু ঘটেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, অত্যন্ত বিস্ময়কর ঘটনা যে 2024 সালের মসনদ যে পরিবর্তন হয়েছে, শীর্ষ জেনারেলদের মধ্যে বিভেদের মধ্যে ক্ষমতার পট পরিবর্তন হয়েছে এবং শীর্ষ জেনারেলদেরকে চাকরিচ্যুত হতে হয়েছে, বরখাস্ত হতে হয়েছে, এমনকি এই দেশের মাটিতেও তারা থাকতে পারেননি। তাদের দেশ ত্যাগ করে বিদেশে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হয়েছে। আজকে এই যে পট পরিবর্তনটা হয়েছে এটি তো ষড়যন্ত্রের মাধ্যমে, ষড়যন্ত্রের ইউনূসের নির্বাচনের মাধ্যমে আজকের বাংলাদেশে একটি তথাকথিত নির্বাচন। 2024-এর যে নির্বাচনটি ছিল, আওয়ামী লীগ যে নির্বাচনটা করেছিল আমিন নির্বাচন, সেই নির্বাচনটাও বিতর্কিত ছিল, এটি অস্বীকার করার উপায় নেই। এই নির্বাচনটি আরো বেশি বিতর্কিত। সেটি তো একটা ফর্মার মধ্যে ছিল, কিন্তু এই নির্বাচনটা কে করেছে? এই নির্বাচনটাই করেছে একটা দখলদার গোষ্ঠী, একটা দখলদার সম্প্রদায়, ইউনূস। আজকে আমার দেশ বলছে যে এই শীর্ষ জেনারেলরা কলকাতায় বসে ভারতের সহযোগিতায় তারা ষড়যন্ত্র করছে, আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠক করছে, শেখ হাসিনার সাথে যোগাযোগ রক্ষা করছে, শেখ হাসিনার সাথে অনলাইনে বৈঠক করছে, এমন নানা কিছু বলবার চেষ্টা করছে। এই জেনারেলদেরকে কিভাবে বিতাড়িত করা হয়েছে? নিশ্চয়ই অবৈধভাবে। তাদের চাকরির মেয়াদ ছিল, চাকরির বয়স ছিল। আপনি চিন্তা করুন যে সেনাবাহিনীকে পুরো নেতৃত্ব শূন্য করে ফেলানো হয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 13তম বিএমএ লং কোর্সের, এরপরে 7টা ব্যাচ নেই, 7টা ব্যাচকে উধাও করে দেওয়া হয়েছে। জেনারেল ওয়াকারের পরে যিনি সিনিয়র আছেন তিনি 20তম বিএমএ লং কোর্সের,
তাহলে চিন্তা করুন যে সেনা নেতৃত্ব কিভাবে নেতৃত্ব শূন্য করে ফেলানো হয়েছে। আমরা বিভিন্ন সময় আলাপ প্রসঙ্গে বলি যে বাংলাদেশকে ধ্বংস করে ফেলানো হয়েছে, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলানো হয়েছে, পুলিশ ধ্বংস করে ফেলানো হয়েছে, সেনাবাহিনীকেও ধ্বংস করে ফেলানো হয়েছে, সেনা নেতৃত্বকে ধ্বংস করে ফেলানো হয়েছে। আর এই ধ্বংসের শিকার হয়েছে সেই সময়ের সরকার, এই যে যারা সেনা নেতৃত্বে ছিলেন তারা শিকার হয়েছেন, এবং তারাও এখন দেশের মাটি থেকে বিতাড়িত হয়ে বিদেশে জীবনযাপন করছেন। তারা কি আপনাকে ছেড়ে দেবে? সেনা নেতৃত্বে, সেনা সমর্থনে বাংলাদেশে বারবার মসনদ পরিবর্তন হয়েছে। আজকে যে মসনদে যারা আছেন তাদেরও মসনদ পরিবর্তন হবে মাস্ট সেনা সমীকরণে। যে জেনারেলরা কলকাতায় অবস্থান করছেন তারা যদি আওয়ামী লীগের সাথে বৈঠক করে থাকেন, শেখ হাসিনার সাথে যোগাযোগ করে থাকেন, তারা করছেন, তারা তাদের মতো কাজ করছেন, তারা আগের বাংলাদেশ ফিরিয়ে আনবার জন্য কাজ করছেন। আজকে যে সেনা নেতৃত্ব, সেনা প্রধান বা জুনিয়র নেতৃত্ব বা মধ্যম সারের নেতৃত্বের মাধ্যমে যে বাংলাদেশটি এসছে, সেই বাংলাদেশে যারা আনলেন তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে বাংলাদেশটি ভালো হয়েছে? পরিবর্তন কেন হয়? পরিবর্তন হয় একটা ভালো কিছুর জন্য। কিন্তু কি হলো, কি পেলাম আমরা? 2 বছর আগের যে বাংলাদেশটি ছিল, শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে যে বাংলাদেশটি ছিল, তার ছিটেফোঁটাও কি এখন আছে? ছিটেফোঁটা নেই। বাংলাদেশের সেন্টিমেন্ট বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বুঝে গেছে, যার কারণে বাংলাদেশের মানুষ বলছে যে আমরা আগেই ভালো ছিলাম। আর এই আগে ভালো থাকা থেকে ওই শীর্ষ জেনারেলরা এটাকে যদি ক্যাচ করতে পারেন, অস্বাভাবিক কিছু না। একটা কথা পরিষ্কার করে বলি, যে বিষ নাশ হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, ঠিক সেই বিষ দিয়েও আওয়ামী লীগ সরকার ফিরে আসবে। যে সেনা সমীকরণে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, সেই সেনা সমীকরণে আওয়ামী লীগ সরকার আবারও ফিরে আসবে। সেই সমীকরণে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে, একটা নির্বাচন হবে, নির্বাচন হয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরে আসবে। আপনি যে পথে বিদায় করেছেন সেই পথেই ফিরে আসবে, এর চেয়ে সত্য আর কিছু নেই। আমার দেশ প্রতিবেদন করেছে, বলবার চেষ্টা করছে যে তারা সব খারাপ ছিল, এখন যারা আছেন তারা ভালো। আওয়ামী লীগ খারাপ ছিল, আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল, আওয়ামী লীগ দুর্বৃত্ত ছিল। বাংলাদেশের মানুষ তো দেখছেন এখন কি আছে, এখন যারা শাসন করছেন তারা কি করছে, কিংবা এখনকার আগে যে দখলদার ইউনূস শাসন করেছে তারা কি করেছিল, এখনকার রাজনৈতিক দলগুলো তারা কি করছে, মানুষ কিন্তু দিন রাত বোঝে। কাজে এই বোঝাটাকে যদি কাজে লাগিয়ে ওই জেনারেলরা এবং আওয়ামী লীগ সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে দেশে ফিরবার চেষ্টা করে, কিংবা আরেকটি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসতেই পারে। কারণ আপনি অন্যায়ভাবে বিতাড়ন করেছেন, আপনি দখলদারিত্ব কায়েম করেছেন। কাজে দখলদারিত্ব দিয়েই বিতাড়ন করবে, এটি খুব স্বাভাবিক। এই যে দখলদারিত্ব দিয়ে যে বিতাড়ন করেছেন, কি লাভ হলো? শান্তিতে ঘুমাতে পারেন? ইউনূস যেমন শান্তিতে ঘুমাতে পারতেন না, ইউনূসের পরিষদের লোকজন যেমন শান্তিতে ঘুমাতে পারতেন না, ঠিক তেমনি আজকে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে, তারেক রহমানও আসলে ঘুমাতে পারেন কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আপনি সরকারের বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করুন, দেখবেন যে কোথায় যেন একটা অস্বস্তি আছে, কোথায় যেন একটা অজানা আতঙ্ক আছে। কারণ স্বাভাবিকভাবে পরিস্থিতি পরিবর্তন হয়নি, নির্বাচনের মাধ্যমে পরিস্থিতি পরিবর্তন হয়নি, গঠনমূলক রাজনীতির মাধ্যমে পরিস্থিতির পরিবর্তন হয়নি, বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে পরিবর্তন হয়েছে। এবং সেই পরিবর্তন বাংলাদেশের মানুষের কোনো কাজে লাগছে না, বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কাজেই আজকে যে ব্যবস্থাটি আছে, এই ব্যবস্থাটিরও পরিবর্তন অবশ্যম্ভাবী। এবং এই পরিবর্তনে যে জেনারেলদেরকে বিতাড়ন করা হয়েছে, সেই জেনারেলরা যদি ভূমিকা পালন করে, অবাক হবার কিছু নেই। কারণ তারা তাদের অনুগত বাহিনী সেনাবাহিনীতে এখনো পর্যন্ত রয়েছে, বাংলাদেশে রয়েছে। কাজেই তাদের তৎপরতায় যদি আবার 2 বছর আগের সেই বাংলাদেশ ফিরে আসে, অবাক হবার কিছু থাকবে না। এবং এই কারণে 3 জেনারেলের আতঙ্কে আতঙ্কিত
ঢাকা এবং বিএনপিপন্থী গণমাধ্যম, জামাতপন্থী গণমাধ্যম এটি প্রতিবেদন আকারে প্রকাশ করছে। এই মুহূর্তে বাংলাদেশের সব গণমাধ্যম, আপনি প্রথম আলোর কথা কি বলবেন? প্রথম আলোর মতিউর রহমান সরাসরি কদিন আগে ডয়েচে ভেলেকে একটি সাক্ষাৎকার দিয়ে জানালেন যে সরকার পরিবর্তনে ভূমিকা পালন করেছেন। দেখুন, 24শে জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় আমাদের পত্রিকার অবস্থান দৃঢ়ভাবে পরিবর্তনের পক্ষে, শেখ হাসিনা সরকারের পতনের পক্ষে দৃঢ়ভাবে আমার ভূমিকা পালন করেছে। খুব কম সংবাদপত্র সে সময় এরকম পরিষ্কার সোচ্চার ভূমিকা পালন করেছে। সে সময় আপনার জন্য আমরা বলতে, আমাদের ছাপা কাগজ সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল, আমাদের অনলাইনে পাঠক বেড়ে গিয়েছিল। কাজেই এই যে অবস্থাটা চলছে, ব্যবস্থাটা চলছে, এই ব্যবস্থা কিন্তু টেকসই হবে না। এটিকে আটকে রাখতে পারবেন না। জেনারেলরা তাদের কাজ করবেন, আওয়ামী লীগ তার কাজ করবে, বাংলাদেশে পরিবর্তন আসবে। সেটা ঠিক কতদিনে, 2 দিনে না 2 মাসে না 2 সপ্তাহে, এটি বলা কঠিন। তবে কাজ যে চলছে তারা বসে নেই। তারা কি কলকাতার সেনা আবাসিক এলাকায় শুয়ে বসে আরামে দিন কাটাচ্ছেন? তারা কোনো কর্মকাণ্ড করছেন না? নিশ্চয়ই করছেন। এবং এই কর্মকাণ্ডের বুদবুদ শুনে বাংলাদেশের গণমাধ্যম আতঙ্কিত হয়ে পড়ছে। এখন দেখার বিষয় যে এই 3 জেনারেলের আতঙ্কে এবং আতঙ্কটা কতদূর বিস্তার লাভ করে, আমরা নিশ্চয়ই দেখব।